দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস স্পেশালে খেলাধুলা নিয়ে নিউজ 24 আয়োজনে। সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার এবং আমার সঙ্গে আছেন পার্থ বণিক। দর্শক, আর কয়েকটা দিন পরে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে 23 তারিখ, প্রথম ওয়ানডে। তো এটা নিয়ে দুই দল প্রস্তুতি শুরু করেছে। পিঙ্কি, আসলে আমরা কিন্তু একটা আশা করছি যে বাংলাদেশ ঘরের মাটিতে একটা সিরিজ অন্তত জিতবে। করোনার পরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেরেছি, কিন্তু সেই সময় কিন্তু আসলে আবারও বলতে হচ্ছে পার্থ যে আর সাকিব আল হাসান ছিলেন না। এবার কিন্তু টিমে ফুল স্কোয়াডটা নামছে। ইমরুল কায়েস ফিরেছে অনেকদিন পরে, সেটাই একটা পজিটিভ ভাইব কিন্তু কাজ করছে। মনে হচ্ছে যে এটা খুব দুর্দান্ত সিরিজ হতে যাচ্ছে। পিঙ্কি, আমরা কিন্তু ওয়ানডেতে সবসময় ভালো, ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা মানে টেস্ট সিরিজটা হাতছাড়া করলেও মানে আমরা কিন্তু ঠিকই ওয়ানডে সিরিজটা জিতেছিলাম। আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু বরাবরই সবাই বলে থাকে যে আসলে 50 ওভার্সের ফরম্যাটে কিন্তু আমরা যথেষ্ট ভালো পার্থ। সো একটা পজিটিভ একটা হোপ করাই যায়। অবশ্যই এই বিষয়ে আমরা একটু কথা বলি। আজকে আমার সাথে কে আছেন? হ্যাঁ, নিশ্চয়ই, কে আছে পার্থ? দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন এবং কি মনে করছেন যে এই সিরিজটা কোন দিকে যাবে, যেহেতু অনেক দিন বাকি আছে কোন সিরিজ শুরু হওয়ার, 3 দিনের মতো? পজিটিভ, যেটা কি বলছিলাম, যে পজিটিভ ফিল করারই কথা। আমরা দেশের মাটিতে সাধারণত ভালোভাবে খেলে থাকি এবং 50 ওভার ফরম্যাটে আমরা মোটামুটি ভাবে আমার মনে হয় যে বেটার দেন দি আদার টু ফরম্যাট। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যদি কিনা আমাদের ফেভারেবল যে ধরনের উইকেট আমরা খেলে রেজাল্ট পেয়েছি, সেটা হচ্ছে যে একটু লো, একটু স্লো। এখন যাই না উইকেটটা বানাবে কিরকম। যদি এই ধরনের উইকেট বানায়, আমি আমার মনে হয় অনায়াসে বলতে পারি যে বাংলাদেশ এই সিরিজটা 3-0 খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব ইজিলি জিতবে। আর বিশেষ করে যেখানে সাকিব এবং মুস্তাফিজ টিমে ফিরে এসছে, একটা হচ্ছে যে ফুল ফ্লেজের টিম নিয়ে খেলবে, আরেকটা হচ্ছে এই ধরনের উইকেটে এই মানের বোলারদের খেলা। আমার মনে হয় যে চারটে কথা না। আর শ্রীলঙ্কা এই দলটা ইজ অ্যান আপকামিং সাইড, নট আ ভেরি এক্সপিরিয়েন্স সাইড। সুতরাং অ্যাজ আই সেড, যদি এইগুলা সিচুয়েশন যদি ফেভারেবল হয় বাংলাদেশের জন্য, আমার মনে হয় যে আমরা আশাই করতে পারি পজিটিভ ইয়ে ফর বাংলাদেশ। ইশতিয়াক ভাই, আপনি উইকেটের কথা বলছিলেন। আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই, আসলে কি ধরনের উইকেট আপনি এক্সপেক্ট করছেন শ্রীলঙ্কার এই টিমের এগেইনস্টে বাংলাদেশের বেটার পারফর্ম করার জন্য, বা সিরিজটা যাতে হাতছাড়া না হয়? কি মনে হচ্ছে কি ধরনের উইকেট হলে ভালো হবে? বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের পেস বোলিং এর যে ভান্ডারটা বেশ মোটামুটি ভাবে ইজ কোয়াইট রিচ, স্ট্রং। এবং আমরা শ্রীলঙ্কাতেও সেটা দেখেছি। পেস বোলারসরাই ইনফ্যাক্ট ডমিনেট করেছে বোথ সাইডস থেকে। বাংলাদেশের পারফরমেন্স বেটার ছিল। হাইয়েস্ট উইকেট টেকারও বাংলাদেশের মানে ছিল তাসকিন আহমেদ, এবং এবাদত ভালো বোলিং করেছে, শরীফুলও ভালো দেখেছে। এবং মুস্তাফিজ যখন ফেরত এসছে, স্বাভাবিকভাবে হয়তো বা থিঙ্ক ট্যাঙ্কসরা চিন্তা করবে যে যদি আমরা ফাস্ট বোলিং উইকেট তৈরি করি, সেক্ষেত্রে হয়তো বা আমরা এই রিসেন্ট পাস্টে যে ফাস্ট বোলিং এর যে আমরা একটা এনকারেজিং নিয়ে দেখেছি, সেই হিসাবে সেটা লক্ষ্য করে এমন হতে পারে যে তারা যে উইকেট বানাবে সেটা ফাস্ট বোলারদেরকে ফেভার করে। কারণ স্পিনারদেরকে যদি উইকেট যদি করে, we have only one spinner in the form of Sakib, যে কিনা উইকেট টেকার। এবং যদি করে সেখানে আমাদের নিজের পায়ে নিজের কোড়াল মারা হবে কিনা জানি না, because Sri Lankans are also, they also have some good spinners, right? So either low and slow করবে, আর তা না হলে আমার মনে হয় যদি একটু ফাস্ট বোলিং sort of বান্ধব উইকেট যদি করে, মন্দ হবে না আমার মনে হয়। It will be a good contest. ইশতিয়াক ভাই, আসলে পেস বোলিং নিয়ে কথা মানে বলছিলেন, তো সেক্ষেত্রে মুস্তাফিজের কামব্যাকটা কিন্তু এবার অনেকটাই আলোচিত, কারণ মুস্তাফিজ আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সেক্ষেত্রে মুস্তাফিজের যে নতুন রূপটা আমরা দেখতে পাচ্ছি, যতটা আগ্রাসী তিনি দেখিয়েছেন ইন্ডিয়াতে, সেটা আমাদের জন্য কতটা হোপফুল হতে পারে? মুস্তাফিজকে আমরা এবার আইপিএলে যেটা দেখেছি, আমরা যে মুস্তাফিজকে আমরা আগে জানতাম, সেই ধরনেরই পারফরমেন্স তার ছিল। মানে যেটা কিনা তার স্লোয়ার, তার কাটার, এটাই হচ্ছে তার মূল অস্ত্র, এন্ড ইয়র্কার। বাট এবার আমরা তার কন্ট্রোলড বোলিং দেখেছি, স্লোয়ার ওয়ান এবং তার কাটার। বিশেষ করে স্লোয়ার অনেক ব্যাটসম্যানদেরকে ভাবাচ্ছে, খাইয়ে সে আউট করেছে।
অনেক উইকেট পেত, যেটা উইকেট পায়নি, আইদার ফিল্ডার মিস করেছে কিংবা ফিল্ডারের মাঝামাঝি ইয়ে হয়েছে। মোটামুটি খুব কন্ট্রোল বোলিং করেছেন। হি ওয়াজ দ্য মেইন স্পিয়ারহেড বোলার অফ হিজ টিম। তার কামব্যাক করাটা বিশাল একটা আমার মনে হয় কনফিডেন্স যোগাবে টিমকে। এবং অ্যাজ আই সেড, আই রিপিট, যদি উইকেট আমরা একটু আমাদের অনুকূলে যদি করি, যেটা করা উচিত হবে, বিকজ প্রত্যেক টিম নিজ নিজ দেশে নিজের স্ট্রেংথ অনুযায়ী টিম প্রিপেয়ার করে। সেই ক্ষেত্রে যদি লো এন্ড স্লো উইকেট পায়, there is no way that সাকিব বা মুস্তাফিজকে এই শ্রীলঙ্কান টিম হ্যান্ডেল করতে পারবে, আমার বিশ্বাস। অবশ্যই ইশতিয়াক ভাই, যে পেস বোলিং নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাসকিনও দুর্দান্ত কামব্যাক করেছে শ্রীলঙ্কার এগেইনস্টে। আমরা যদি দেখি সেখানে আসলে আমাদের, আপনি যেটা বলছিলেন যে অবশ্যই কিন্তু উইকেটটা করা উচিত, পেস নির্ভর করা উচিত, তাহলে কিন্তু আমাদের পেসাররা কিন্তু অনেক সুবিধা পাবে। এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে আসলে তাসকিনের কনসিস্টেন্সি নিয়ে আপনার কি কোনো ডাউট আছে কিনা? না না না, তাসকিন যা দেখিয়েছে আমার মনে হয় যে এটা will be an inspiration for many young fast bowlers. তাসকিন নিজেও relatively young, 21-20 বছর বয়সে যদি এরকম পারফরমেন্স করতে ভালো হতো, কারণ তখন সে রিয়েলাইজ করেন এই যে ইম্পর্টেন্স অফ প্লেইং ইন ইন্টারন্যাশনাল লেভেল। আমরা দেখেছি যে এই প্যান্ডেমিকের সময় সে নিজেকে কিভাবে তৈরি করেছে, প্রস্তুত করেছে, এবং ফিটনেসের দিকে তার কতখানি লক্ষ্য ছিল। এবং হি ওয়াজ কনসিস্টেন্ট in terms of everything, in terms of pace, in terms of getting wicket, in terms of good line and length. একটা ফাস্ট বোলার, আইডিয়াল ফাস্ট বোলার যেরকম হওয়া উচিত, কনসিস্টেন্টলি করে গেছে। এবং থ্রু দ্য টেস্ট ম্যাচ সিরিজ, শুধু একটা টেস্ট ম্যাচ, দুইটা টেস্ট ম্যাচে আশা করব যে সে তার এই যে ফিরে পাওয়া যে স্পিরিটটা, সেটা যদি বজায় রাখে, আমার মনে হয় ইট উইল বি গুড ফর বাংলাদেশ ইন দ্য কামিং ডেজ। তো সে একটা এক্সাম্পল সেট করেছে যে ফাস্ট বোলিং ইজ নট ইজি বিজনেস, এবং সেটা যদি সে কন্টিনিউ করতে পারে, অন্যান্য ফাস্ট বোলাররা বুঝতে পারবে যে হোয়াট ইট টেকস টু বিকাম আ ফাস্ট বোলার ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। এবং সে যদি উইকেট যদি ও ধরনের উইকেট তৈরি করে আদৌ বিসিবি, আমার মনে হয় অ্যাজ আই সেড ইট উইল বি এ গুড কন্টেস্ট, অন্যান্য ফাস্ট বোলাররা সুযোগ পাবে। অবশ্যই ইশতিয়াক ভাই, আমরা তো আজ থেকে যদি আমরা 10 বছর আগেও দেখি যে বাংলাদেশে কিন্তু পেসারদের জন্য আমরা কোনো নামকরা পেসারই দেখতে পারতাম না। দেখা যেত যে স্পিনার দিয়ে আমরা একাদশ সাজাতে হতো, স্কোয়াড গড়াতো স্পিন ভিত্তিক। সেক্ষেত্রে এখন অনেক পেসার আসছে, মুস্তাফিজ তো আছেই যেটা বলছিলেন আপনি, তাসকিনও কামব্যাক করেছে, ইয়াংস্টার কিছু আছেন, শরীফুল আছে, শহীদুল আছে, হাসান মাহমুদ আছে। এটা বাংলাদেশের জন্য কি কোনো মধুর সমস্যা হয়ে উঠবে কিনা এই শ্রীলঙ্কার এগেনস্টে স্কোয়াড বা একাদশ সাজাতে? ইন্টারেস্টিং হবে, কারণ ডোমিঙ্গোর এটাই একটা লক্ষ্য ছিল, এবং তার ধারণা এবং যে জিনিসটাকে সে যে মেসেজটাকে সে চেষ্টা করেছে দিতে বিসিবি কে, যে টু উইন টেস্ট ম্যাচেস আউটসাইড অফ দ্য কান্ট্রি আমাদের ফাস্ট বোলার দরকার যারা কিনা 20টা উইকেট নিতে পারবে। আমরা বিদেশের মাটিতে স্পিনার দিয়ে খেলে আমরা টেস্ট ম্যাচ জেতার কোনো সুযোগ সম্ভাবনা নাই, কারণ উইকেট আমরা পাবো না। কিন্তু একমাত্রই উপায় আছে আমরা যদি ফাস্ট বোলারদেরকে তৈরি করি, এবং আমরা জানি 8টা-10টা ফাস্ট বোলার একটা পুল রয়েছে, যেটার মধ্যে তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, শহীদুল, রুবেল, এরা তো আছেই। এবং ইটস এ প্রমিসিং, খালিদ ইজ এ প্রমিসিং স্পট, ইবাদত, রাহি, অনেক চয়েস রয়েছে। এবং এখন ব্যাপারটা হচ্ছে কোন বোলারকে কোন ফরম্যাটে খেলাবে। এখন তাসকিনকে যদি ওয়ানডেতেও খেলায়, তাসকিনকে কি একটু কি রেস্ট দেওয়া উচিত হবে কি হবে না, অনেক কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে। কিন্তু ফাস্ট বোলিং, ইফ ইউ ওয়ান্ট টু বোল কনসিস্টেন্টলি ওয়েল, এখন বর্তমানে আমরা একটা শুনি রোটেশন পলিসি, এখন সেটা যদি আমাদের বোলারদের ক্ষেত্রে যদি কিছুটা হলেও অ্যাপ্লাই যদি করে, আমার মনে হয় মন্দ হয় না। যদি তাসকিনকে খেলানো হয়, ওয়েল ইফ হি ইজ ফিট এনাফ, গুড এনাফ, বাট আমার মনে হয় যে অন্যান্য ফাস্ট বোলারদেরকেও চেষ্টা করা উচিত হবে। নিশ্চয়ই আমরা দেখি যে আসলে একজন বোলার বা দুইজন বোলারের উপর অনেক বেশি প্রেসার পড়ে যায়, বাংলাদেশের ডিপেন্ডেন্সিটা অনেক বেশি কাজ করে। সেখানে যেহেতু এত বোলার আমাদের হাতে আছে, স্কোয়াডে আছে, পাইপলাইনে আছে, সবাইকে সুযোগ দিয়ে দেখাটা উচিত বলে কি আপনি মনে করছেন কিনা, নাকি আসলে এখন রিস্কটা নেওয়া ঠিক হবে না, যেহেতু সুপার লিগের একটা ব্যাপার আছে? অবশ্যই 29 পয়েন্টের লক্ষ্য এবার বাংলাদেশের। ইশতিয়াক ভাই, সেক্ষেত্রে বাংলাদেশ যে কটা টিমের এগেনস্টে আসলে জয় প্রত্যাশা করে, শ্রীলঙ্কা তার মধ্যে অন্যতম। তো এখানে আসলে ওই রোটেশন পলিসিটা অ্যাপ্লাই করা যাবে কিনা, এই রেস্টের ব্যাপার যেটা আপনি বলছিলেন? অ্যাপ্লাই করতে হবে আমার মনে হয় সুনার রাদার দ্যান লেটার। আর এখন থেকে যদি শুরু করে,
যে তাসকিনের উপরে যে ওয়ার্কলোডটা যদি এক্সট্রা যদি পরে মনে করে যে না ঠিক আছে আমরা তাকে এই সিরিজের জন্য না খেলাই, আমার মনে হয় দের ইজ নো বিগ লস, বিকজ আমাদের পুলে কিন্তু আরো অনেক ফাস্ট বোলার রয়েছে। সুতরাং সবাইকে কিন্তু চেষ্টা খেলাতে হবে। সবাইকে যদি বিদেশের মাটিতে আমরা সুযোগ না করে দিতে পারি, দেশের মাটিতে অন্তত যদি আমরা ট্রাই করি, সেক্ষেত্রে সিলেক্টরদের চান্স নিতেই পারে। কারণ আমাদেরকেই কিন্তু সেই সাহসটুক এবং সেই কনফিডেন্সটুক ফাস্ট বোলারদের উপরে রাখতে হবে। আমরা জাস্ট বিকজ তাসকিন ভালো খেলেছে এটা মানে নয় যে আমরা শুধু তাকেই খেলিয়ে যাব এবং অন্যান্যদেরকে আমরা সুযোগ করে দেবো না, এইটা মনে হয় না শুড বি আ গুড। একটা হচ্ছে যে আমরা একটা সবাইকে সুযোগ দিচ্ছি এবং একটা রেস্ট দেওয়ারও একটা ব্যবস্থা করছি আমাদের যারা মেইন লিডিং বোলারদের। অবশ্যই ইশতাক ভাই, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, অনেক প্রশ্ন রয়েছে, বিশেষ করে ব্যাটসম্যানদের দিকে একটু আমাদের নজর দিতে হবে এবার। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস স্পেশালে। কথা হচ্ছে এই 23 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে সিরিজ, সেটা নিয়ে কথা হচ্ছে। পার্থ, ইশতাক ভাই রয়েছেন আমাদের সাথে। ইশতাক ভাই, আসলে আমরা বোলারদের নিয়ে কথা বলছিলাম, ব্যাটসম্যানদের মধ্যে আমরা একটা চমক দেখেছি প্রায় ওয়ানডেতে অলমোস্ট 2.5 বছর পরে ইমরুল কায়েসকে স্কোয়াডে আনা হয়েছে। তো বিষয়টাকে কিভাবে দেখছেন? এবং শুধু তাই কিন্তু নয় যে আসলে ইমরুল কায়েসকে যেখানে সবাই ধরে নিয়েছিল যে এক প্রকার সে বাংলাদেশে কখনো ব্যাক করতে পারবে না, হুট করে ওয়ানডেতে তাকে কল করা, একটু ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। অবশ্যই। আর ইশতাক ভাই, আমরা দেখে থাকি যে ইমরুল কায়েস কিন্তু অল টাইম মানে সে প্রায় বেশিরভাগ সময় ওপেন করে। এবার যেহেতু তামিম লিটন ওপেনিং এ সেট আছেন, সাকিব তিনে, তো ইমরুলের জন্য আসলে কোন পজিশনটা ঠিক হবে? ইমরুল কায়েসের ক্ষেত্রে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে সে যে কয়বার সে কামব্যাক করেছে প্রত্যেকটা ক্ষেত্রে সে পারফর্ম করেছে। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যেখানে সব বাদ পড়ে সে তাকে কল ব্যাক করা হয়েছে। আমরা আগেও আমরা দেখেছি যে ইমরুল কায়েসকে তারা কল ব্যাক করেছেন, ইমরুল কায়েস পারফর্ম। ইংল্যান্ডের বিরুদ্ধে আমার মনে আছে যে সে বাদ পড়ার পরে ইংল্যান্ডের এগেইনস্টে তাকে ডাকা হলো, ফ্রেন্ডলি ম্যাচে সেঞ্চুরি করলো, পরবর্তীতে গিয়ে ইন্টারন্যাশনাল ওয়ানডেতেও গিয়ে সেঞ্চুরি করলো। আফগানিস্তানের বিরুদ্ধে তাকে ডাকা হলো বাংলাদেশ থেকে একটু শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কাতে, সেখানে গিয়েও সে স্কোর করলো। তার অভিজ্ঞতা আছে, তার টেকনিক আছে, কম্প্যাক্ট, এবং সে তার হাতে মার রয়েছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে আমার মনে হয় তামিম ইকবালের কিছুটা হাত ছিল তাকে কল ব্যাক করার পেছনে, বিকজ আমি কোন একটা সাক্ষাৎকারে শুনছিলাম তামিম ইকবাল বলছিল যে এমন কোন একটা প্লেয়ার, ফাস্ট প্লেয়ার, তাকে যদি ডাকা হয় তার প্রেজেন্ট পারফরমেন্সের জন্য, তার এক্সপিরিয়েন্সের জন্য, প্রেজেন্ট পজিশনের জন্য অবাক হওয়ার মতো কিছু না। তো আমার মনে হয় যে এটা কি লিটনকে ইমরুল কায়েসকে কেন্দ্র করে সে বলেছে কিনা আই ডোন্ট নো, বাট যেহেতু সে ইমরুল কায়েসের সাথে খেলেছে, তার পার্টনার ইমরুল কায়েস সম্বন্ধে সে জানে, ইমরুল কায়েস কতখানি, হাউ মাচ হি ক্যান অ্যাড ভ্যালু টু দ্য টিম, who better than Tamim will know. সুতরাং একটা সিলেক্টর যত না জানবে, আমার মনে হয় সেক্ষেত্রে তামিম বেটার জানবে। এবং যদি তামিম সিলেক্টরস কিংবা থিঙ্ক ট্যাঙ্কসকে যদি বলে থাকে যে এরকম একটা প্লেয়ার আছে, তাকে যদি আনা হয় মন্দ হয় না, তো ইংল্যান্ডের কামব্যাকটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে দেখছি সেভাবেই। এবং ইয়েস, হি হ্যাজ পারফর্ম বিফোর, I think he can perform again. আপনি কতটা আসলে কনভিন্সড ইমরুলের হঠাৎ করে আসলে ডাক পাওয়া নিয়ে? আর যেটা পার্থ বলছিল যে আসলে সে তো সবসময় ওপেন করে এসেছে আগে, এখন যেহেতু ওপেনিং জুটিতে বলা যায় তামিমের সাথে আসলে লিটন ফিক্স, এখানে তার পজিশনটা কি হতে পারে? আমি আগে যেটা বললাম, টেকনিক্যালি কম্প্যাক্ট প্লেয়ার, সে কিন্তু তার হাতে মার রয়েছে। সে ওপেনিং এ তো রেগুলারলি খেলেছে, ওপেনিং খেলেছে, নাম্বার 3ও খেলেছে, এবং এক সময় ছিল নাম্বার 3 খেলা নিয়ে তাকে নিয়ে একটুখানি কনফিউশন রাইজ করেছিল। বাট ইফ আই এম নট রং, আমার একটু টেকনিক্যাল ডিপোজ, অডিওটা মিউট হয়ে গেছে। জি, শুনতে পাচ্ছি। সেখানে হি পারফর্ম। অবশ্যই অবশ্যই। তো সেক্ষেত্রে ইশতাক ভাই, আমরা যদি লক্ষ্য করি যে শান্ত একটা জায়গা ছিল এতদিন ধরে ওয়ানডেতে, এখন শান্তকে যদি ইমরুল কায়েসের জন্য বাদ দিতেই হয়, কারণ শান্ত তো ওয়ান ডাউনে খেলে থাকে বা ওপেনিং খেলে থাকে, শান্তর ব্যাপারটা কি হবে? শান্তর আদৌ কি সুযোগ আছে কিনা? সে ধারাবাহিকভাবে কিন্তু ব্যাটে রান পাচ্ছে না, শুধুমাত্র শ্রীলঙ্কায় একটা
150 রানের ইনিংস ছাড়া তার ব্যাটে রান ছিল না। শান্তর ক্ষেত্রেটা হয়তো বা একটুখানি সিলেক্টর চিন্তা ভাবনা করবে। হি ইজ এ ইয়াং প্লেয়ার, অবশ্যই সিলেক্টরদের থট প্রসেসে থাকবে, প্ল্যানে থাকবে। এই সিরিজে তাকে খেলানো হবে কিংবা কোন পজিশনে খেলানো হবে সেটাতে ব্যাপারে আমি একটু সন্দিহান। যেমন সৌম্য সরকারের ক্ষেত্রেও, শান্ত সৌম্য সরকারের ক্ষেত্রে বাট দে আর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট। অথবা তারা রিসেন্ট পাস্টে হয়তো খুব একটা পারফর্ম করতে পারে, একটা টেস্ট ম্যাচে খেলেছে 160 অড, ইয়েস অসাধারণ একটা ইনিংস, যেটা বোঝা যায় তার পারফরমেন্স, বাট ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট এভরি ইনিংস কাউন্টস। তো এখন শান্ত সেখানে শুরুটা করতে পারেনি, সেক্ষেত্রে তার কনসিস্টেন্সি সে দেখাতে পারেনি। আর এখন সেই ঝুঁকিটা নেবে কিনা সিলেক্টরস, আই ডাউট ইট। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নাম্বার 3 তে শান্তর সুযোগ কম। কোথায়? বিকজ ইয়োর সাকিব আল হাসান ইজ ব্যাক, সো শান্তর জায়গাটা কোথায়? আমি তো তার জায়গা দেখছি না। ইশতাক ভাই, সাকিব আল হাসানকে নিয়ে অবশ্যই আলোচনায় আসবো। তার আগে আপনি যেটা কনসিস্টেন্সির ব্যাপার বলছিলেন, আসলে এই যে আমাদের ব্যাটসম্যানরা বা বোলাররা, আমাদের প্লেয়াররা যে কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারছে না, এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য, ফিউচারের জন্য কতটা অ্যালার্মিং। অ্যাজ আমরা যদি দেখি, স্ট্যাট দেখি, খুব কম ব্যাটসম্যানই আছে বা খুব কম বোলারই আছে যারা কনসিস্টেন্সি কিছুটা হলেও মেনটেন করেছে। মেজরিটি আমরা দেখি যে হ্যাঁ, কোথাও একটা সিরিজে বা একটা ম্যাচে পারফর্ম করছে, এরপরে তারা একদমই ফ্লপ। এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা অ্যালার্মিং? ভীষণ অ্যালার্মিং, কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে ইনকনসিস্টেন্সি। এবং আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড এখানে এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে, এদেরকে যে বিকজ ইউ হ্যাভ টু বি মেন্টালি টাফ, টেম্পারামেন্টালি সাউন্ড, টেকনিক্যালি সাউন্ড, এবং টাফার কন্ডিশন যে খেলিয়ে তাদেরকে বিয়ে করা। আমরা যদি সবসময় যদি দেখি তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমরা কোথায় জানি দেখছিলাম যে গেল 24 মাসে 12 মাসে তারা কতজনকে অভিষেক করিয়েছে। এটা আমার মনে হয় এটা সাম কাইন্ড অফ রেকর্ড। 27টা না 30টা প্লেয়ারকে এক বছরে তারা ডেবিউ করিয়েছে। তো এখানেই বোঝা যাচ্ছে যে ইনকনসিস্টেন্সি কত প্রকার কি কি আমাদের বাংলাদেশ জাতীয় দলের মধ্যে। এটা একটা উৎকৃষ্ট আমি বলবো একটা দৃষ্টান্ত, এবং এটাকে যদি বিসিবি অ্যাড্রেস না করে, আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল বলে আমি মনে করি না। ইশতাক ভাই, মোহাম্মদ মিঠুনের যদি কথাটা বলতে হয়, সে কিন্তু মানে খুব যে ভালো ফর্মে আছে তাও নয়। সম্প্রতি সে সাক্ষাৎকারে বলছে যে তাকে যে সমালোচনা করা হয় সেই সমালোচনা তিনি কান দেন না, কিন্তু অবশ্যই তিনিও এটা স্বীকার করেছেন যে তার ব্যাটে রান নেই। মোহাম্মদ মিঠুনের জায়গাটা কি হতে পারে, বা তাকে সরিয়ে বা শান্তকে একটা ওই জায়গায় দেওয়া যেতে পারে কিনা? 5 নম্বরে মিঠুন ব্যাট করেছেন লাস্ট ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে। মোহাম্মদ মিঠুন কিন্তু এই নিউজিল্যান্ড এগেনস্টে চমৎকার একটা ইনিংস খেলেছিল। আমার মনে হয় তারপরেও তাকে দেখা গেছে যে সে একটা ইনিংস, লাস্ট ইনিংসটাতে সে ফেল করেছে। বাট মোহাম্মদ মিঠুনের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে হি ইজ নট এ অলরাউন্ডার, এবং এমন একটা পজিশনে খেলে যেখানে সে যদি অসাধারণ কিছু না করে তাহলে তার পক্ষে টিমে টিকে থাকাটা উইল বি ভেরি, হি হ্যাজ টু বি ভেরি কনসিস্টেন্ট। আমরা অন্যান্য প্লেয়ারদেরকে কিছুটা হলে আমরা ছাড় দিতে পারি, মিঠুন যে জায়গায় পজিশন খেলে এবং তার যে রোল টিমে, হি হ্যাজ টু বি কনসিস্টেন্ট। সে যদি তার মার্জিন অফ এরর ইজ ভেরি লিটল, সে যদি ফেল করে, আমার মনে হয় যে মিঠুন নিজেকেই দোষ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আনফরচুনেট, বাট দ্যাট ইজ দ্য ওয়ে ইট ইজ। ইশতাক ভাই, তার জায়গায় খেলার কোনো স্কোপ নাই। রাইট। আমরা যদি আবার একটু ফিরে আসি, সাকিব আল হাসানকে নিয়ে কথা অবশ্যই আসবে। যেটা পার্থ প্রথমেই বললো যে আসলে মুস্তাফিজুর রহমান এবার আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে আইপিএলে, যেটার জন্য তারা গিয়েছিলেন। সেখানে আসলে সাকিব আল হাসানের প্রিপারেশন, যেটা তিনি বলেছেন যে আসলে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য তিনি প্রিপারেশন নিতে গিয়েছিলেন, সেটা আপনি কিভাবে দেখলেন? এবং সে কিন্তু বেশিরভাগ ম্যাচে কিন্তু আসলে বাইরে ছিল, ইফ আই এম নট রং পার্থ, সে মানে দুটি ম্যাচ খেলেছে, রাইট? সেক্ষেত্রে সাকিব আল হাসানকে কি বলবেন? না, এখন আইপিএল খেলে সে অভিজ্ঞতা অর্জন করবে এবং বাংলাদেশ টিমকে সে সহায়তা করবে ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ। আমার মনে হয় এটা আই ওয়াজ নট কনভিন্সড, কারণ বাংলাদেশ ওই একটা ন্যাশনাল টিমকে যেহেতু সে ওয়ার্ল্ড কাপে খেলেছে, তার একটা
নিজের নিজের একটা ডিটারমিনেশন ছিল, সে সাকসেসফুল হয়েছে, দ্যাট ডাজ নট মিন যে দ্যাট ইজ দ্য সেম রিজন আমি ওই মেথডটা অ্যাপ্লাই করবো ফর টি20 ওয়ার্ল্ড কাপ। আই ডোন্ট থিঙ্ক, আমি না ব্যক্তিগতভাবে আমি খুব কনভিন্স ছিলাম না, বাট সে এমনই একটা প্লেয়ার যে কিনা সে যদি সত্যিকার অর্থে যদি কালকে সে যদি তার মধ্যে সে ডিটারমিনেশন সে যদি বলে এবং সে যদি চায়, আমার মনে হয় হি ইজ ওয়ান প্লেয়ার হু ক্যান অ্যাকচুয়ালি ডু ইট। ওর চাওয়াটা হচ্ছে ব্যাপার, যে কতখানি চায় কিংবা কতখানি তার মধ্যে সে ডিটারমিনেশন, এটা একমাত্র মানে কি করলে তাকে জিতটা আনানো যায়, সেটা someone has to know the trick, but this guy is one hell of a player, এবং তাকে সে যদি আমার বিশ্বাস যে সে যদি চায়, he doesn't need IPL এর এক্সপেরিয়েন্সে গিয়ে পারফর্ম করা, he can perform if he wants to. ইশতাক ভাই, আমরা তো দেখতে পেয়েছি যে সাকিব এবং মুস্তাফিজ তারা 14 দিনের কোয়ারেন্টাইন কাটালেন ইন্ডিয়া থেকে ফিরে আসার পর। সেক্ষেত্রে তারা দলের সাথে 4 দিন কি 5 দিন পাচ্ছেন অনুশীলন করার। এটা কি পর্যাপ্ত সময় আন্তর্জাতিক ম্যাচে নামার আগে? আন্তর্জাতিক ম্যাচে এদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। সাকিব আল হাসান ডাজন্ট নিড এক্সট্রা 4-5 ডেজ এক্সট্রা প্র্যাকটিস। ওদের মেন্টালি দে আর টিউন, দে আর জিনিসটা হচ্ছে হাউ মাচ ম্যাচ ফিট দে আর, কিংবা ফিজিক্যাল ফিট কিংবা ম্যাচ ফিট। আমার মনে হয় যে দে আর ম্যাচ ফিট। এই 3-4 দিনের কোয়ারেন্টাইন কম হয়ে যদি তারা যদি কম প্র্যাকটিস করে, আমার মনে হয় না এই লেভেল প্লেয়ারদের খুব একটা কিছু আসবে যাবে। অবশ্যই। ইশতাক ভাই, আবার একটু আসি আসলে বাংলাদেশের ফিল্ডিং ডিপার্টমেন্টটা নিয়ে। আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু অনেকগুলো ম্যাচ বাজেভাবে হেরেছে কিন্তু ফিল্ডিং এর জন্য, বাজে ফিল্ডিং এর জন্য। ক্যাচ মিসের মোহরা আমরা দেখেছি, শ্রীলঙ্কা সিরিজে দেখেছি, ইভেন আমরা কিন্তু আমরা কিন্তু নিউজিল্যান্ডেও দেখেছি। সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের ফিল্ডিং ডিপার্টমেন্টটা নিয়ে আপনার কি বলার আছে এবং এই দিকটা আসলে কতটা নজর দেওয়া প্রয়োজন? এবং রায়ান কুকো কিন্তু নেই ইশতাক ভাই, তিনি ফ্যামিলির সাথে ফ্যামিলিতে সঙ্গ দিতে গিয়েছেন নিজের দেশে। এটা কতটা ইম্প্যাক্ট ফেলবে? না, ওটা আমার মনে হয় না যে ফিল্ডিং একটা কোচ না থাকার কারণে, থাকার পরে তো আমরা দেখেছি কি করেছে, যে যেগুলা ক্যাচ মিস করতে দেখেছি, রেগুলেশন ক্যাচ, সেগুলোর জন্য ইউ ডোন্ট নিড আ কোচ। আমরা একটা প্লেয়ারকে দেখেছি 3টা ক্যাচ মিস করতে, একটা বোলারের। তাস্কিনে না হলে অনেক কটা ইয়ে হতে পারতো, এবং লজ্জাজনক যে ধরনের ক্যাচ আমরা মিস করেছি, অ্যালার্মিং। ইয়েস, এবং এটা যদি পুনরাবৃত্তি হয় আমার মনে হয় যে খুবই দুঃখজনক হবে। বাট মেইন জিনিসটা হচ্ছে আমার মনে হয় যে চিন্তা ভাবনার ক্ষেত্রে যে আমরা কোন প্লেয়ারকে কোন পজিশনে স্পেশালিস্ট ফিল্ডার করবো, আমার মনে হয় প্রথমে ওই জিনিসটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে হুইচ প্লেয়ার ইজ বেস্ট ফর হুইচ পজিশন। তাহলে আমাদের যে নাম্বার অফ মিস্টেকস যেটা হচ্ছে, নাম্বার অফ মিস্টেকসটা আমরা কমাতে পারবো। ইন্টারন্যাশনাল ম্যাচেসে যে ক্যাচ ড্রপ হয় না তা না, মিসফিল্ডিং হয় না যে তা না, বাট আমরা যেভাবে এরা ক্যাচ মিস করেছে খুবই লজ্জাজনক। এবং এটা ক্যাচেস ম্যাচেস যদি আমরা বলি, ইট ইজ এ ইউনিভার্সাল ফ্যাক্ট, অ্যাকসেপ্টেড ফ্যাক্ট। এবং আমরা দেখেছি এই বেলায় যে, এবং এটা কতখানি ডিমোরালাইজিং একটা বোলারের জন্য, যে কতখানি ভেঙে পড়তে পারে। তারপরেও আপনি দেখেন তাসকিন কিন্তু লায়ন হার্টেড বোলিং করেছে, এত কিছুর পরেও তার কিন্তু চেষ্টা এবং তারই কিন্তু কোনোভাবেই বাধা হিসাবে এই ক্যাচ মিস গুলো তার বাধা হিসাবে ইয়ে হয়নি, তার বোলিং ঠিকই করে গেছে। ইশতাক ভাই, ডোমিঙ্গোর ব্যাপারে যদি কথা বলি, ডোমিঙ্গোকে নিয়ে কিন্তু বারবারই প্রত্যেকটা সিরিজে বলা হচ্ছে এটা তার অ্যাসিড টেস্ট, এটাই তার শেষ সুযোগ। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কা যাওয়ার আগে তো খালিদ সুজনের কিছু বক্তব্যে তিনি কোচকে সরাসরি দোষ দিচ্ছেন না, বাট তিনি দেখতে যাচ্ছেন কোচের পারফরমেন্স বা কোচ কি করতে চান। এবং দেশে ফেরার পরও তিনি বলেছেন যে যদি কিনা আমরা বেটার কোচ পাই, সো হোয়াই নট আমরা চেঞ্জ করব না। তো আলটিমেটলি এই সিরিজ আসলে ডোমিঙ্গোর জন্য কতটা ইম্পর্টেন্ট এবং আসলে আমাদের কোচ, নতুন কোচ পাবার ক্ষেত্রে এই সিরিজটা কতটা ইম্পর্টেন্ট? আমার একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, যেটা আমাকে ভালো লেগেছে, যে অ্যাটলিস্ট দেয়ার ওয়াজ সামওয়ান টু ডিফেন্ড ডোমিঙ্গো, সামওয়ান যে কিনা তাকে ব্যাকআপ করেছে, সেটা হচ্ছে খালিদ মাহমুদ সুজন। সে আসার পরে বলছিল যে ডোমিঙ্গোকে যেন স্কেপগোট যেন না করা হয়। এখন দেখেন এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্লেয়াররা যদি পারফর্ম না করে, কোচের দোষটা করবে। হ্যাঁ ঠিক আছে, কোচের কিছু
যদি কোনো গাইডলাইন দিয়ে দেওয়া হয়ে গিয়ে থাকে, সেটা যদি ফলো না করে সেটা অন্য ব্যাপার। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে এখন, সে তো গ্যারান্টি দিতে পারবে না যে প্লেয়ার পারফর্ম। এখন সিনিয়র প্লেয়ার কতদিন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সেস তাদের আছে, তারা যদি পারফর্ম না করে, হোয়াট ক্যান দ্য কোচ ডু? তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে বারে বারে কোচ চেঞ্জ না করে, বিকজ হি ইজ নাও অলরেডি অ্যাডজাস্টেড টু দ্য কন্ডিশনস, তাকে আমার মনে হয় যে একটা সিরিজের জন্য বাদ দিয়ে দেওয়াটা ঠিক হবে না। শেষ থাকবে আবারও কোচের ব্যাপারে আরো কথা আছে, আপনার সাথে কথা বলবো। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, এই মুহূর্তে ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু স্পোর্টস স্পেশাল। কথা বলছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার হতে যাওয়ার ওয়ানডে সিরিজ নিয়ে। আমি সঙ্গে আছে পিঙ্কি সানোর এবং আমার সঙ্গে আছেন পার্থ বণিক। দর্শক একই সাথে আমাদের সাথে রয়েছেন ইশতেক আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার। ইশতেক ভাই, আমরা তো প্রায় প্রত্যেকটা ম্যান টু ম্যান ধরে কথা বলছি। তামিম ইকবালের যদি কথা বলতে হয় যে তিনি কেমন অধিনায়কত্ব দেখাচ্ছেন, তার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রশ্ন থাকছে না, বাট যখন আসে তার পারফরমেন্স নিয়ে, আমরা প্রত্যেকটা ওয়ানডে বলি না কেন বা টেস্ট বলি না কেন, যখন ওয়ানডে তিনি ব্যাটিং করেন বলি যে তিনি টেস্টের মতন খেলছেন। টেস্টে যখন দেখি শ্রীলঙ্কায় তিনি ওয়ানডে স্টাইল, ইভেন টি20 স্টাইলে খেলেছেন। আমরা সমালোচনা করছি, তামিম বলছেন যে সমালোচকরা কেন তার স্ট্রাইক রেট দেখছে না, সে তার স্ট্রাইক রেটকে একটা হাতের হিসেবে তিনি দাঁড় করাচ্ছেন সামনে। তো আসলে কি স্ট্রাইক রেটটা বেশি ইম্পর্টেন্ট নাকি ম্যাচের টেম্পার বুঝে ব্যাটিং করাটা বেশি ইম্পর্টেন্ট? আমার মনে হয় যে টিম তাকে দিয়ে কি আশা করে, তার রোলটা কি এবং সে কতখানি তার রোলটা সে পালন করতে পারছে, সেটা হচ্ছে ব্যাপার। এখন তামিম ইকবাল যে লেভেলে তার পারফরমেন্সটা নিয়ে গিয়েছে, কনসিস্টেন্সি, ধারাবাহিকতার যে একটা সে স্বাক্ষর রেখেছে, এখন যদি সেইভাবে যদি বজায় না রাখতে পারে, যখন যদি তার ফর্ম ডিপ করে, তখন একটু সমালোচনা হবেই। আর আমরা যদি দেখি যে সে পারফরমেন্স তার খারাপ হওয়া সত্ত্বেও কিংবা হওয়ার পরেও আমরা তো তার জায়গায়, আমরা তো তার পার্টনার হিসেবে অনেকেই নিয়েছি। অবশ্যই কে কি পারফর্ম করেছে? তামিম তারপরেও হ্যাজ অলওয়েজ পারফর্ম। আর টি20তে যে ধরনের তার যেভাবে সে স্ট্রোক খেলে কিংবা যে ধরনের অ্যাটাকিং ক্রিকেট খেলে, আমরা টি20তে হয়তো বা তাকে দেখি নাই। বাট আমরা অন্য প্লেয়ার দেখে কি দেখছি? আমরা অন্য প্লেয়ারকে কনসিস্টেন্ট, তার কোনো কনসিস্টেন্ট পারফরমেন্স ছিল না। অবশ্যই আমরা যদি শ্রীলঙ্কাতে তার টেস্ট ম্যাচ ইনিংসগুলো দেখি, ফার্স্ট টেস্ট ম্যাচটাই যদি আমরা দেখি, যেখানে বলছে যে তার ইনিংসটা ড্রেসিং রুমে একটা পজিটিভ একটা ইয়ে দিয়েছিল, বিকজ ইট ওয়াজ ডিফিকাল্ট না, ইট ওয়াজ এ সিমিং কন্ডিশন, নট ভেরি ইজি ইনিশিয়ালি, বাট তামিম ইকবাল কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলে গেছে, সবকটা ইনিংস কিন্তু সে ভালো খেলেছে। হ্যাঁ, সে যে ধরনের ব্যাটিং করে সেভাবে হি মেড বোলিং লুক ভেরি ইজি। বড় ইনিংস হয়তো খেলতে পারেনি, কিন্তু তার যে তামিম ইকবাল যখন ব্যাটিং করে, there is a difference between him and any other batsman batting. এটা কিন্তু আমাদের মানতে হবে। বাট সে যে তার লেভেল, খেলাটার লেভেল যেখানে নিয়ে গেছিল, তারপরে সেটাকে ওখানে হয়তোবা 4-5 বছর ধরে আমরা দেখতে পেরেছি, বাট তারপরে সে এটাকে কন্টিনিউ করতে পারেনি, যে জন্য সে সমালোচিত হচ্ছে। আমরা যদি দেখি তাকে যদি খুব ক্রিটিক্যালি অ্যানালাইজ করি, তার জায়গায় তার পার্টনার হিসেবে যারা খেলেছে, হু হ্যাজ বিন, লিটন দাস একটা খেলেছে ভালো দেশের মাটিতে, হ্যাঁ, সৌম্য সরকার হয়তো এক একটা খেলেছে, হু হ্যাজ বিন কনসিস্টেন্ট বিসাইডস তামিম ইকবাল। এখন তামিম, আমি আবারও বলি, তামিম ইকবাল যে লেভেলে তার খেলাটা নিয়ে গেছিল, অ্যামেজিং, কিন্তু সেটা ধারাবাহিকতা সে রাখতে পারেনি, ও লেভেলে রাখতে পারেনি। আমি বলছি না যে হি হ্যাজ বিন আ ফেলিয়ার, but he has not maintained that same level of high standard that he had set for himself. এটাই। তবে ইশতাক ভাই, আমরা কিন্তু আসলে একটা কথা না বললেই না, যে আসলে এই যে প্লেয়াররা খেলছেন, তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম যারা আছেন, মাহমুদুল্লাহ, এরাও তো আসলে অনেক প্রেশার নিয়ে খেলা। আমরা যদি একটু ইন্ডিয়ার দিকে দেখি, তারা দুটো সিরিজ খেলার জন্য দুইটা আলাদা আলাদা টিম স্কোয়াড ঘোষণা করে তারা ইংল্যান্ডে একটা টিম পাঠাচ্ছে শ্রীলঙ্কাতে, তাদের পাইপলাইন এতটাই স্ট্রং।
আমাদের ঘুরে ফিরে সেই 3 ফরম্যাটের জন্য কিন্তু এদের উপরেই ডিপেন্ড করতে হয়, সো তাদের মধ্যে তো আসলে একটা প্রেসার কাজ করে। Absolutely, it's a very valid point you have raised because তাদের উপরেই নির্ভর করতে হয় সব ফরম্যাটে তারা যেন পারফর্ম করে। এন্ড ইয়েস, আমরা দেখি যে ইন্ডিয়াতে এখন বর্তমানে যে অবস্থা, তারা 3টা টিম তৈরি করতে পারে এবং ওখানে কিন্তু রোটেশন পলিসি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। আমরা রবীন্দ্র জাদেজাকে দেখছি কোন সিরিজে নাই, অক্ষর প্যাটেলকে কোন সিরিজ অথবা খেলানো, শিখর ধাওয়ানের মতো প্লেয়াররা কিন্তু স্ট্রাগল করছে আসলে স্কোয়াডে ঢোকার জন্য। অ্যাবসলিউটলি, শিখর ধাওয়ানের মতো প্লেয়ার, ইভেন এক সময় হয়েছিল যে রোহিত শর্মাকেও হয়তোবা ড্রপ দিবে, ইভেন আজিজকে রাহানেকে, আপনাকে চেতেশ্বর যারাকে দেখেছি কেবলমাত্র টেস্ট ম্যাচ খেলে। সুতরাং ওখানে ওদের একটা প্ল্যানিং আছে, আমাদের যে জিনিসটা নাই। এবং ওখানকার আমার মনে হয় যে একাডেমির এখানে বিশাল একটা ভূমিকা রয়েছে টু ফিড প্লেয়ার্স। নাও উই আর লুকিং এট প্লেয়ার্স লাইক যে আমাদের যে উইকেট কিপার ব্যাটসম্যান, ইন্ডিয়ান যে উইকেট কিপার নিউ সেন্সেশন, তারপরে পৃথ্বী শাহ, এরা অনেক, এবং মায়াঙ্ক আগরওয়াল, তারপরে হচ্ছে শুভমান গিল, অনেক প্লেয়ার যারা পাইপলাইনে এখন তৈরি হচ্ছে। দে উইল বি প্লেইং ফর ইন্ডিয়া রেগুলারলি। কিনা বাংলাদেশে ইয়াং প্লেয়ারদেরকে দিয়ে, যারা ইয়াং প্লেয়ার ছিল এক সময়, আমরা সবসময় সৌম্য সরকার, লিটন দাসকে আমরা ইয়াং প্লেয়ার বলে আখ্যায়িত করি, তারা দে আর নো মোর ইয়াং প্লেয়ার্স। রাহুল দ্রাবিড়ের একটা বড় ভূমিকা আছে, এখনো ইয়াং প্লেয়ার বলে যাচ্ছে। তো এদেরকে তামিম, সাকিব এবং মুশফিকের জায়গায় এইসব প্লেয়ারদেরকে এখন দায়িত্ব নিতে হবে। বাট আনফরচুনেটলি তাদের মধ্যে ওই জিনিসটা আমরা অভাব বোধ করছি, ভীষণ ভাবে অভাব বোধ করছি। নিশ্চয়ই পার্থ, কিছুটা কিন্তু আমরা যেটা এর আগেও কথা বলেছি এটা নিয়ে, খালেদ মাহমুদ সুজন কিন্তু বলেছে যে প্লেয়ারদের মধ্যে কিন্তু ইচ্ছা শক্তি, যেটা প্রথমেই কিন্তু ইশতিয়াক হয়ে বলেছে, ইচ্ছা শক্তিটারই কিন্তু অভাব আছে, প্রচন্ড লেভেলের অভাব আছে, যে তারা আসলে ওই প্র্যাকটিস টাইম বাদে কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসও তারা করে না এবং তাদের ফোকাসটা অনেকটা মনে হয় ম্যাচ থেকে বা খেলা থেকে অনেকটা ডাইভার্টেড হয়ে যায়। এই বিষয়ে কি বলবেন আসলে ইশতিয়াক ভাই? পারফর্ম যেহেতু করছে না, রেগুলারলি তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, কনসিস্টেন্টলি তাদেরকে ফেল করার পরেও তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। অন্য দেশে কিন্তু আমরা দেখি একটা দুইটা সেকেন্ড ম্যাচ ফেল করার পরে থার্ড ম্যাচ তারা বসে পারফর্ম করে এবং তারপর থেকে দে নেভার লুক ব্যাক। আমাদের এখানে অথবা একটা পারফর্ম করে 5 ইনিংস পরে গিয়ে কোনো মতে একটা ইনিংস করলেও করে। সো সেই কনসিস্টেন্সি যে একটা বিশাল ঘাটতি রয়েছে, এটা বাট যদি আমাকে বলা হয় যে আমাদের ট্যালেন্ট নাই, এই একটা জায়গা আমি রাজি হব না। আমাদের যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। ইভেন আমরা এই মোসাদ্দেক যে প্লেয়ার, মোসাদ্দেক সম্বন্ধে আমরা কথাবার্তা বলি, মোসাদ্দেক যখন মাঠে যায়, যে যখন খেলেছে, we have seen what kind of performance he has delivered. মোসাদ্দেক রয়েছে, তারপরে এই যে শান্ত এবং আন্ডার 19 আরো কিছু প্লেয়ার আছে, দুই একটা প্লেয়ার তারা যে আগামীতে আসবে না তা না, বাট এদেরকে আসলে আমাদেরকে সুযোগটা করে দিতে হবে। সুযোগ কেবলমাত্র ডোমেস্টিক ক্রিকেটে দুই একটা ভালো খেলে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচে খেলালাম and then we expect them to go and straight away deliver, এটা আমার মনে হয় না ঠিক। দেখে একটা প্ল্যান ওয়েতে যদি রোড ম্যাপ যদি করে না দেওয়া হয়, আমার মনে হয় যে খুব একটা it will be unfair on the part of the players, যে বিকজ তাদের মধ্যে তো এমন কোন অসাধারণ কোন লুকিয়ে নাই, they are talented, yes, রাইট, অবশ্যই, but I don't think আমাদের এক্সট্রাঅর্ডিনারি কোন ট্যালেন্টেড প্লেয়ার আছে আমাদের এখন পর্যন্ত দেখিনি। ইশতিয়াক ভাই, আমাদের মানে অনুষ্ঠানের শুরুতে আমরা একটু পেস বোলিং নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে এবার কিন্তু বড় একটা আমাদের জন্য কি বলবো, মানে আমাদের জন্য ব্যাড লাক, সেটা হচ্ছে রুবেল হোসেন কিছুটা অনিশ্চিত এই সিরিজে, তার ব্যাক পেইনটা বেড়েছে এবং ম্যাচের আগের দিন যেটা দেবাশিস দা বলছিলেন, বিসিবির ফিজিশিয়ান মানে চিকিৎসক, তিনি বলছিলেন যে ম্যাচের আগের দিন তার অবস্থা দেখে বিবেচনা করা হবে তিনি খেলবেন কিনা, একাদশে থাকবেন কিনা। রুবেলের এই প্রবলেমটা আসলে আমাদের কতটা ভোগাবে? না, আমার মনে হয় যে রুবেল থাকলে ভালো হতো, ইয়েস, বাট বোলার্স তো রয়েছে। হাসান মাহমুদও মনে হয় একটুখানি একটা ইনজুরিতে, ইজ এ বিট অফ অ্যান ইনজুরি স্কেয়ার। শরীফুল রয়েছে, শহীদুল রয়েছে, তাসকিন রয়েছে, মুস্তাফিজ রয়েছে, এবং আরেকটা হচ্ছে যে ডিপার্টমেন্ট এবার দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং আদৌ যে উইকেটটা কিরকম করবে সেটাও দেখার বিষয়। ফাস্ট বোলার তো আমাদের রয়েছে, আমরা কিন্তু আর একটা ম্যাচে তো দুইটার বেশি খেলানো হবে না, সেটাও অথবা আমরা ধরে নিতে পারি যে একটা ম্যাচে they will not make more than 2 bowlers play.
সাইফুদ্দিন মুস্তাফিজ তো অটোমেটিক চয়েস। রাইট। মুস্তাফিজ উইল বি দি অনলি অটোমেটিক চয়েস, যে আমি মনে করি যে তিনটা খেলাই তাকে দিয়ে হয়তো বা খেলাবে। আর তাছাড়া যদি তাসকিন দ্বারা যদি খেলাতে চায়, তাসকিন অ্যাকচুয়ালি ওয়াকস ইনটু দ্য সাইড, এভাবে কোনো সন্দেহ নাই। আমরাই এখানে বলছি যে তাকে রেস্ট দেওয়া উচিত হবে কিনা, রোটেশন পলিসি যদি শুরু করে তাকে দিয়ে করা হয়, করতেও পারে। বাট যদি প্রেজেন্ট পারফরমেন্স যদি আমরা দেখি, তাসকিন ওয়াকস ইনটু দ্য সাইড, দ্য নাম্বার 1 স্ট্রাইক বোলার অফ বাংলাদেশ রাইট নাও। ইশরাক ভাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের প্রোগ্রামে। আপনার কাছে একদম ছোট্ট করে জানতে চাবো যে আসলে আপনি কি প্রত্যাশা করছেন, কেমন হতে পারে সিরিজটি, এবং কি মনে হচ্ছে যে আসলে আমরা কি জিতলেও 2-1 বা কি মনে হচ্ছে আপনার কাছ থেকে একটু জানি। না, পজিটিভ তো বটেই। এখন আমরা দেশের মাটিতে আমরা হোয়াইট ওয়াশ করতে পারবো, এখন হোয়াইট ওয়াশ না করতে পারার কোনো কারণ নেই। যদি স্লো এন্ড লো উইকেট, আমি প্রথমেই বললাম যে যদি হয় 3-0 গ্যারান্টি। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ ইশতিয়াক ভাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক শুনছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের কথা বা আসন্ন বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। পিঙ্কি, আজকে একদম সময় নেই পার্থ, আজকে কিন্তু বিদায় নিতেই হচ্ছে। অবশ্যই দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। আগামী শনিবার একই সময় ফিরে আসবো স্পোর্টস স্পেশাল ডে। টিল দেন স্টে সেফ এন্ড গুড বাই।